ভারতের প্রায় জিতে যাওয়া ম্যাচটা শেষের দিকে গিয়ে একেবারে ক্লোজ করে ফেলেছিলেন মার্কো জনসন। মনে হচ্ছিল হয়তোবা তিনি ভারতের থেকে ম্যাচটা ছিটকে নিয়ে গেলেও যেতে পারেন, কিন্তু যাই হোক দিন শেষে ভগবানের অশেষ কল্যাণে ম্যাচের রেজাল্টটা আমাদের পক্ষেই এসছে। ভারত ও সাউথ আফ্রিকার মধ্যেকার তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্ক্রম টস জিতে প্রথমে ভারতকে আবারও ব্যাটিং করতে তিনি পাঠালেন। ভারতের ইনিংসের একদম দ্বিতীয় বলই মার্কো জনসনের একটা ব্যাক অফ দ্য লেগ ডেলিভারিতে ওই জায়গায় সঞ্জু স্যামসনের অফ স্টাম্পটা পুরোপুরি ছিটকে যায়। ফলে সঞ্জু স্যামসন আগের দিনের মতো এই দিনও 0 রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর দ্বিতীয় উইকেটে ভারতের আরেক ওপেনার অভিষেক শর্মা আর তিনি এদিন ব্যাটিং করতে নেমেছিলেন তিলক ভার্মা। এই দুজনের মধ্যে 107 রানের একটা বিশাল পার্টনারশিপ গড়ে ওঠে। অভিষেক শর্মার কথা বলতে হবে, তিনি 7 ম্যাচ পর আবারও বড় রানের দেখা পেলেন। তো এই দুজন আর কি ইনিংসটাকে খুবই সুন্দর মতো এগিয়ে নিয়ে যাচ্ছিল। অভিষেক শর্মাকে আর কি প্রথম কয়েকটা বল একটু নড়বড়ে দেখালো, তারপর তিনি আর কি নিচের খোলস থেকে বেরোতে থাকলেন। আমার মনে আছে ওই সাউথ আফ্রিকার এক পেস বোলারকে তিনি কাভারের উপর দিয়ে খুব চমৎকার একটা ছক্কা মেরেছিলেন। এরপর এই দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে ভারত প্রথম পাওয়ার প্লের 6 ওভারের মধ্যেই 70 রান তুলে ফেলে 1 উইকেটের বিনিময়ে। এরপরও তারা ওই রানের গতিটাকে একেবারেই কমাননি। খুবই দ্রুততম সময় ভারত 100 রানের গন্ডিও টপকে যায়। এরপর অভিষেক শর্মা 24 বলে নিজের 50টা তুলে নেন। এটাই তার আন্তর্জাতিক টি-20তে প্রথম হাফ সেঞ্চুরি। এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই কেশব মহারাজের একটা ওয়াইডিশ ডেলিভারিতে তিনি আর কি ওই স্টেপ আউট করে মারতে গেছিলেন। কেশব মহারাজ ওই তার সাথে মাইন্ড গেম খেলেই মানে ওই রকম একটা ডেলিভারিটি তাকে ডেলিভারিটা করেছিলেন, ফলে ওই জায়গায় বলের লাইন মিস করে তিনি স্টাম্পড আউট হয়ে গেলেন। ভারতের স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 107। এরপর ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার তার ঠিক ভেরি নেক্সট ওভারেই অ্যান্ডিলে সিমিলনের একটা ডেলিভারিতে তিনি কাভারের উপর দিয়ে চার্জ করতে গেছিলেন, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো হয়নি। ফলে ওই জায়গায় তিনি ক্যাচ আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন মাত্র 1 রান করে। এরপর চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মার মধ্যে একটা 22 রানের জুটি গড়ে ওঠে। হার্দিক পান্ডিয়াকে এদিন ইনিংসের শুরু থেকেই বেশ টাচে দেখাচ্ছিল। তিনি আর কি স্লক সুইপ করে বাউন্ডারি মারলেন, কাট করে একটা বাউন্ডারি মেরেছিলেন, স্ট্রেট ড্রাইভে একটা বাউন্ডারি মেরেছিলেন। আর কি খুব সুন্দর আর কি তাকে ছন্দে দেখাচ্ছিল। কিন্তু ওই কেশব মহারাজের একটা আর কি সামনের দিকের ডেলিভারিতে তিনি স্লক সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করলেন, এলবিডাব্লিউ হয়ে তিনিও প্যাভিলিয়নে ফেরত গেলেন। ফলে ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 4 উইকেটে 132। এরপর তিলক ভার্মা নিজের হাফ সেঞ্চুরিটা পেয়ে গেলেন। তারপর ওই পঞ্চম উইকেটে তিলক ভার্মা আর রিঙ্কু সিংয়ের মধ্যে 58 রানের একটা জুটি গড়ে ওঠে। এই জুটিটা ভারতকে ওই শেষমেশ ওই যে বিশাল বড় তারা স্কোরটা করলো ওইটার একদম পুরোপুরি ভিতটা নিশ্চিত করে দেয়। মানে এই 58 রানের জুটির মধ্যে তিলক ভার্মারই অবদান বেশি, তিনি আর কি এর মধ্যে করেছেন 45 রান। আর রিঙ্কু সিং এই দিন জাস্ট আর কি অ্যাঙ্করিং রোলটা প্লে করেছিলেন উইকেটের এক পাশ আগলে রেখে। তিলক ভার্মা তার ইনিংসের প্রথম দিকে তিনি যতটা আর কি মেজাজে ব্যাটিং করছিলেন, মানে তার ওই 50 পেরোনোর পর থেকে তার ওই মানে আগ্রাসী মেজাজটা আরও দ্বিগুণ হয়ে গেল। এরপর ওই 18 নম্বর ওভারে রিঙ্কু সিং ওই অ্যান্ডিলে সিমিলনের একটা স্লোয়ার ইয়র্কার টাইপের ডেলিভারিতে বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে গেলেন। ফলে ওই জায়গায় ভারতের পঞ্চম উইকেটের পতন ঘটলো। রিঙ্কু সিং বলতে গেলে মোটা দাগে তিনি আবারও ব্যর্থ হলেন। তিনি একটা ওই পার্টনারশিপ গড়ে দিয়ে গেছেন উইকেটের এক পাশ থেকে, কিন্তু 13 বলে তিনি মাত্র 8 রান করেছেন। মানে নিজের ব্যক্তিগত স্কোরটাকে একেবারেই বড় করতে বা কোনো একটা ভদ্রস্থ স্কোরে নিয়ে যেতে পারেননি। এরপর নেমেছিলেন এই ম্যাচে ভারতের ডেবিউট্যান্ট রামানদীপ সিং। রামানদীপ সিং আবার ইনিংসের শেষের দিকে গিয়ে একটা 4 একটা ছক্কার বিনিময়ে তিনি 6 বলে 15 রান করেছিলেন। আর এর মাঝেই 19 নম্বর ওভারের লাস্টের আগের ডেলিভারিতে তিলক ভার্মা 51 বলে নিজের সেঞ্চুরিটা পেয়ে যান। এটাই হচ্ছে তার আন্তর্জাতিক টি-20তে প্রথম সেঞ্চুরি। খুবই চমৎকার একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলেছেন। বিপদের সময় দলের পরিত্রাতা হয় এই জায়গায় তিনি নিজের ওই সেঞ্চুরির ইনিংসটা ডেলিভার করেছেন। 19 ওভার শেষে ভারতের স্কোরটা হয়ে যায় 5 উইকেটে 215। কিন্তু লাস্ট ওভারটা মার্কো জনসন মানে ফ্যান্টাস্টিক একটা ওভার করলেন, দিলেন মাত্র 4 রান। আর সাথে ওই একটা উইকেট পড়লো রামানদীপ সিংয়ের। তিলক ভার্মার সাথে ওই জায়গাটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে তিনি রান আউট হয়েছেন। ফলে ভারত তাদের ইনিংসটা শেষ করলো 6 উইকেটে 219 এই অবস্থায়। 220 রানের টার্গেট চেস করতে নেমে সাউথ আফ্রিকার ওপেনাররা ওই জায়গায় দারুণ স্টার্ট করেছিল। ওপেনিং জুটিতেই 27 রান উঠে যায় ওই জায়গাটায়। রায়ান রিকেলটন শুরুর থেকেই চালিয়ে খেলছিলেন, কিন্তু থার্ড ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই আর্শদীপ সিংয়ের একটা চেঞ্জ অফ পেস ডেলিভারিতে ওই জায়গায় আর কি প্লেড অন হয়ে গেলেন রায়ান রিকেলটন। এই সাউথ আফ্রিকার 27 রানে প্রথম উইকেটের পতন ঘটল। এরপর ওই দ্বিতীয় উইকেটে তৃস্তান স্টাবস আর ওই রিজা হেন্ড্রিক্সের মধ্যে 20 রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে বোলিং অ্যাটাকে এলেন বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী আগের 2 ম্যাচের মতো এই দিনও তার প্রথম ওভারে এসেই তিনি ব্রেক থ্রো দিলেন ইন্ডিয়াকে। ওই জায়গায় তিনি রিজা হেন্ড্রিক্সের উইকেটটা তুলে নেন। তার একটা মিস্ট্রি স্পিনিং ডেলিভারি ওই জায়গায় একদমই পড়তে পারেননি ওই রিজা হেন্ড্রিক্স। ফলে বলের লাইন মিস করে তিনি স্টেপ আউট করে এসেছিলেন। ফলে পুরোপুরি তিনি ওই জায়গায় স্টাম্পড হয়ে গেলেন। 47 রানে সাউথ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন ঘটল। এরপর এইডেন মার্ক্রাম আর তৃস্তান স্টাবসের মধ্যেও ওই তৃতীয় উইকেটে 21 রানের একটা জুটি গড়ে ওঠে।
কিন্তু ট্রিস্টান স্টাবস, যিনি আগের ম্যাচটা আর কি শেষ পর্যন্ত থেকে একার হাতেই জিতিয়েছিলেন বলা চলে, তিনি নিজের ইনিংসটাকে এই দিন খুব বেশি বড় করতে পারেননি। মাত্র 12 রান করেই তিনি আকসার প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। ফলে সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 68। এরপর চতুর্থ উইকেটে ক্লাসেন আর মার্ক্রমের জুটিটাও আর বড় হয়নি, মাত্র 16 রানের একটা জুটি গড়ে উঠেছিল ওই জায়গায়। তো এইডেন মার্ক্রমকে ফিরিয়েছিলেন ওই বরুণ চক্রবর্তী, কিন্তু বরুণ চক্রবর্তী তাকে ফেরানোর আগে তিনি ওই ওভারে ওই বরুণকে দুইটা ছক্কা মেরেছিলেন। কিন্তু তারপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি আবারও একটা ছক্কা মারতে গেছিলেন ওই লং অন বা মিড উইকেটের ওপর দিয়ে, কিন্তু কানেকশনটা ঠিকমতো না হয় ডিপের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। ফলে সাউথ আফ্রিকার 84 রানের মধ্যেই 4টা উইকেট চলে গেল। কিন্তু এরপর ডেভিড মিলার আর হেনরি ক্লাসেন, এই দুই মোস্ট এক্সপিরিয়েন্সড ব্যাটারের মধ্যে 58 রানের একটা জুটি গড়ে ওঠে। এই দুজন যেভাবে তখন ব্যাটিং করছিলেন, তখন সাউথ আফ্রিকার জয়টা ওই জায়গায় কিন্তু অলমোস্ট নিশ্চিত মনে হচ্ছিল। এরপর বরুণ চক্রবর্তী তার নিজের লাস্ট ওভারে যখন বোলিং করতে এলেন, তখন মানে তো ওই লাস্ট ওভারের প্রথম 3 বলেই হেনরি ক্লাসেন তাকে 3টা ছক্কা মারলেন, অলমোস্ট ওই একই জোন দিয়ে। মানে তখন বরুণ চক্রবর্তীকে পুরোপুরি বিধ্বস্ত দেখাচ্ছিল ওই জায়গাটায়। আর সাথে ওই পার্টিকুলার ওভার থেকে বরুণ দিয়ে দিলেন 23 রান। হিসাব মতো সাউথ আফ্রিকার ইনিংসটা টার্ন অ্যারাউন্ড হওয়ার পিছনে বরুণের ওই ওভারটা কিন্তু অনেক বড় রেসপন্সিবল একটা ওভার ছিল। ক্লাসেন আর মিলার যখন এই জায়গা থেকে ছন্দ পেয়ে গেলেন, তখন তো এরপর তারা মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠতে পারেন। কিন্তু হার্দিক পান্ডিয়া ওই 16 নম্বর ওভারে লাস্টের আগের ডেলিভারিটা তিনি ফিরিয়ে দিলেন ডেভিড মিলারকে। ডেভিড মিলার ওইটা প্রায় ছক্কা মেরেই দিয়েছিলেন, মানে একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে তিনি পুল শট করে মানে খালি চোখে দেখে মনে হচ্ছিল যেন ছক্কা হয়েই যাবে, কিন্তু ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা আকসার প্যাটেল চমৎকার তৎপরতা দেখিয়ে অসাধারণ পারফেক্ট টাইমিংয়ে তিনি ওই জায়গায় জাম্প করে ক্যাচটা পিক করে নিলেন ডেভিড মিলারের। ফলে 18 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 5 উইকেটে 142। কিন্তু এরপর মার্কো জ্যানসন আর হেনরি ক্লাসেনের মধ্যেও একটা জুটি গড়ে ওঠে। পার্টিকুলারলি মার্কো জ্যানসন, তিনি আর কি মানে আউট অফ দ্য সিলেবাস, আউট অফ নো হ্যান্ড, তিনি যে ইনিংসটা এদিন খেললেন মানে এটা কারোরই আর কি বলতে গেলে কাউন্টিংয়ে ছিল না। তার পাশে সেই সময় হেনরি ক্লাসেনকেই কিছুটা মলিন দেখাচ্ছিল, কিন্তু এর 2 ওভারের মধ্যেই ক্লাসেনের উইকেটটা তুলে নেন আর্শদীপ সিং। আর্শদীপ ওই জায়গায় আউটসাইড দি অফ স্টাম্প মানে ক্লাসেনের শরীর থেকে একটু বেশ দূরে বল করেছিলেন। তো ক্লাসেন ওই জায়গায় আর কি লফটের একটা ড্রাইভ খেলতে গেছিলেন কাভারের উপর দিয়ে, কিন্তু কানেকশনটা ঠিক মতো হয়নি। ওই জায়গায় ক্যাচ আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। সাউথ আফ্রিকার ওই জায়গায় 6 নম্বর উইকেটের পতন ঘটল। এরপর মার্কো জ্যানসন কিন্তু তিনি একদিক থেকে চালিয়ে খেলে যাচ্ছিলেন। তিনি এদিন মাত্র 16 বলে নিজের 50 পেয়েছেন। যে বিধ্বংসী ইনিংসটা এদিন তিনি খেলেছেন সেটা এক প্রকার অবিশ্বাস্য। 5টা ছক্কা তিনি মেরেছেন ওই 54 রানের ইনিংসে। সাউথ আফ্রিকার লাস্ট 2 ওভারে প্রয়োজন ছিল 51 রান, তখন মনেই হচ্ছিল যে ইন্ডিয়া ম্যাচটা অনায়াসেই জিতে যাবে। কিন্তু হার্দিক পান্ডিয়া ওই 19 নম্বর ওভারে বল করতে এসে তিনি 2টা ছক্কা আর 3টা বাউন্ডারি সহযোগে দিয়ে দিলেন 26টা রান। তো হিসাব মতো লাস্ট ওভারে সাউথ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান। লাস্টের আগের ওভারে যেখানে 26 রান তুলে ফেলেছিলেন তারা, তো লাস্ট ওভারে 25 রান তখন তো ভেরি মাচ পসিবল মনে হচ্ছিল। কিন্তু ওই জায়গায় আর কোনো অঘটন ঘটতে দিলেন না আর্শদীপ সিং। ওই লাস্ট ওভারের প্রথম বলে আর্শদীপকে একটা ছক্কা মেরে দিয়েছিলেন ওই জায়গায় মার্কো জ্যানসন। ওই ছক্কাটা মেরে তিনি হাফ সেঞ্চুরিটা পূরণ করেছিলেন। এরপর আর্শদীপ সিংয়ের একটা চমৎকার ইয়র্কারে তিনি এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তো মার্কো জ্যানসনের উইকেট পড়ার সাথে সাথেই সাউথ আফ্রিকার যে জয়ের শেষ আশাটুকু ছিল সেটাও চলে গেল। তো এরপর বাকি 3-4 বল ওই জায়গায় খুব ভালোভাবেই সামলে দিয়েছিলেন আর্শদীপ সিং। ফলে সাউথ আফ্রিকার ইনিংসটা শেষ হলো 7 উইকেটে 208 রানে। ভারত তাহলে তৃতীয় টি20 ম্যাচটা 11 রানের ব্যবধানে জিতে গেল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ভারতের ইনিংসের শুরুর দিকে মানে পার্টিকুলারলি প্রথম পাওয়ার প্লের মধ্যেই অভিষেক শর্মা তিলক ভার্মার ঝোড়ো ব্যাটিংয়ে যে তারা 70 রান তুলে ফেলে প্রথম 6 ওভারের মধ্যেই, ওটাকে আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা তাদের দুজনের যে আর কি পার্টনারশিপে দ্বিতীয় উইকেটে যে 107 রানের যে বিশাল জুটিটা গড়ে উঠলো, মূলত আর কি তাদের জুটিটার জন্যই আর কি ভারত এই যে এত বড় স্কোর খাড়া করতে পেরেছে। ওই তাদের ওই পার্টনারশিপটাই কিন্তু এই মানে বড় রানের স্কোরের এক ভিতটা করে দিয়েছিল। এটাকেও আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই ডেভিড মিলারের উইকেটটা, বা আরও পার্টিকুলারলি বলতে গেলে ডেভিড মিলারের ওই আকসার প্যাটেলের চমৎকার ফ্যান্টাস্টিক ক্যাচটা ডিপ মিড উইকেট থেকে। তো সেই সময় মিলার আর ক্লাসেন যেরকমভাবে ছন্দ পেয়ে গেছিলেন, তারা যেভাবে আর কি ভারতীয় বোলারদেরকে পিটিয়ে তুলোধনা করে দিচ্ছিলেন, ফলে ওই পার্টিকুলার মোমেন্টে এই ক্লাসেন আর মিলারের পার্টনারশিপটা ভাঙাটা খুব দরকার ছিল। আর ওই জায়গায় বোলার হার্দিক পান্ডিয়ার থেকে ফিল্ডার আকসার প্যাটেলের অবদান অনেক অনেক বেশি ছিল। মানে বলতে গেলে ওই উইকেটটার পুরো ক্রেডিটই ওই আকসার প্যাটেলের। তিনি যেভাবে আর কি পারফেক্ট টাইমিংয়ে ওই জাম্প করে ডিপ মিড উইকেট থেকে একদম মানে বাজ পাখির মতো ক্যাচটা ধরে নিয়েছিলেন। তো আমার কাছে এই সব কিছু পেরিয়ে আকসার প্যাটেলের ওই পার্টিকুলার ক্যাচটাই মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। তো আপনারাও কি এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে আমার সাথে একমত, নাকি আপনাদের মতে এই তৃতীয় টি20 ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু?
কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?